মানবের মা, ভালোবাসার বারান্দা। আমাদের বন্ধুদের সকলেরই জীবন তখন আবর্তিত হতো এইসব নিত্য নৈমিত্তিক অবশ্য কর্তব্য ঘিরে, যেমন বই পড়া, বই কেনা, গান শোনা, ছবি দেখতে যাওয়া। শঙ্খদাকে নিয়ে শোলে দেখেছিলাম আমরা, চিত্র প্রদর্শনী, নাটক দেখা এবং লিটল ম্যাগাজিনের জন্য কবিতা অথবা প্রবন্ধ লেখা। আর খুব জরুরি ছিল উপরিক্ত কর্মকাণ্ড নিয়ে পরস্পরের সঙ্গে প্রাত্যহিক আলোচনা, কে কী লিখছে, কে কী পড়ছে, কে কী দেখলো এবং কে কী ভাবছে। কলেজের পরে চায়ের আড্ডায় সেই কাজ চলতো। সেই আড্ডাতে আসতেন অন্যান্য বিভাগের বন্ধুরাও। যাদবপুরে এসব ছিল আমাদের বেঁচে থাকার বাতাস। একবার আমরা এক বাংলাদেশি নাটক দেখতে গিয়েছি। এক বাংলাদেশি বন্ধুকে দেখে উচ্ছ্বসিত হয়ে আমি দুপাশে দুজনকে আলাপ করিয়ে দিলুম। এই যে আমার মেয়ে অন্তরা আর এই আমার বন্ধু মানব। দেখি তিনজনেই হেসে গড়াগড়ি। কেন, আমার কি দোষ? দুজনেরই পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স, দুজনেরই তখন বাবরি চুল, দুজনেই মাথায় কাছাকাছি আমার দিকে পিছন ফিরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। সেই থেকে মন্দ স্বভাবের বন্ধুটি সুযোগ পেলেই জনসমক্ষে আমাকে মা বলে সম্বোধন করে থাকেন। প্রসঙ্গত আগামী 24শে ডিসেম্বর ডক্টর ত্রিগুণা সেনের নামে একটি রাজপথের নামকরণ হবে। এই বছর কবি বুদ্ধদেব বসুর নামেও একটি রাস্তা চিহ্নিত হবে তার শতবর্ষ উপলক্ষে। যাদবপুরের জয় জয়কার, কলকাতা পৌরসভা কি জয়। সহকার তরু। ছাত্রাবস্থাতে যাদবপুরে এসেছিলাম কচি বয়সে। কুমারীকালের একটা ভাঙা সম্পর্ক থেকে নিজেকে সামলাতে সামলাতে যাদবপুর শক্ত হাতে আমাকে ধরে রেখে কবিতার ও মননের দুটি নির্ভরযোগ্য আশ্রয়ে পৌঁছে দিয়েছিল। প্রেমের চেয়েও যাদের জীবনী শক্তি বেশি, আর ছিল বন্ধুতা। এই তিন শক্তি আমাকে সে 18 বছর বয়সে অনিশ্চয়তার, বেদনার, অপমানিত বোধ করার সব রকম গ্লানির সম্ভাবনা থেকে মুক্ত করে দিয়েছিল। অধ্যাপনা করতে যাদবপুর যখন এলুম, আমি তখন মা, কিন্তু আরও একবার আরেক রকম ভাঙাচোরা এক মানুষ, অনিশ্চয়, একাকী। এবারেও দাঁড়ালাম একই রক্ষা কবচ ভর করে, কবিতা আর মনন আর বন্ধুতা। বারবার নতুন করে সেই কাব্যের সহকার তরুটির মতো যাদবপুর আমাকে আশ্রয় দিয়েছে, বল সঞ্চার করেছে আমাতে। অর্ধ শতাব্দী এমন কিছু বেশি সময় নয়। যদুবংশ। আগে বাঙালিদের মধ্যে একটা কথা চালু ছিল, প্রেসিডেন্সিতে পড়লে ওল্ড বয়েজ নেটওয়ার্কিংয়ের গুণে ভারতবর্ষের সরকারি বেসরকারি যে কোনো জায়গাতে উঁচু চেয়ার তোমার চেনা লোক বেরিয়ে পড়বে। এখন তাতে যুক্ত হয়েছেন যদুবংশীয়রা। 1986-তে আলাস্কায় গিয়েছিলাম, ভাবতে পারিনি বাঙালি দেখতে পাবো। তখনও 2007-এর মতো আলাস্কা এমন ট্যুরিস্ট স্পট হয়ে ওঠেনি এদেশের ধনীদের কাছে। গিয়ে দেখি মোট 60 ঘর ভারতীয়ের মধ্যে 6 জন বঙ্গ সন্তান এবং সকলেই যাদবপুরিয়া। তুমি নিউজিল্যান্ড থেকে আলাস্কা, টোকিও থেকে টরন্টো, মেক্সিকো সিটি থেকে ম্যানহাটন, যেখানেই যাও, ঈশ্বরের মতো তোমার সঙ্গে সঙ্গে আমরা আছি। যেদিকে চাইবে যাদবপুর এসে তোমার হাত ধরবে। দেবালয়ে। আমার মা বাবার বিয়ে হয়েছিল লিলুয়াতে 31শে মে 1931। দেবের একটি ছোট্ট বাগান বাড়ি দেবালয়ে। আমি কিছুই জানি না মা কেমন করে তাদের ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে লিলুয়া অবধি গিয়েছিলেন কার সঙ্গে। বাবা তো বসেছিলেন লিলুয়ার বাড়িতে মায়ের পথ চেয়ে। আমার মা কোথাও একা একা যেতে পারতেন না। কুঞ্জ পথে সখী কেওসে যাওব অবলা কামিনীরে। সেটা জ্যৈষ্ঠ মাস, কালবৈশাখীর ঝড় উঠেছিল কি? ঘন ঘন রিমঝিম 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 বৃষ্টি পড়েছিল কি মায়ের যাত্রাপথে? কে ছিল মায়ের দুর্জয় অভিযানের বিশ্বস্ত সাথী? আমার কোনোদিন জিজ্ঞেস করা হয়নি। একা একা যেতে যেতে সেই মেয়েটার ভয় করেনি? সেই মেয়েটার জন্য আমার মন কেমন করে। মায়ের বিধবা বিবাহের অনেক রিপোর্ট পাওয়া যায়। পরের দিনই বাংলা ও ইংরেজি কাগজ সংবাদটি প্রকাশিত হয়েছিল। গোপনতার কিছু ছিল না। বঙ্গবাণীতে বেরোলো, রাধারানী নরেন্দ্রদেব বিবাহ, কন্যার আত্মসম্প্রদান। দেবালয় গৃহে বহু নিমন্ত্রিত গণ্যমান্য মানুষের সাক্ষাতে সেদিন মা নিজেই নিজেকে সম্প্রদান করেছিলেন বাবার হাতে। উপস্থিত ছিলেন জলধর সেন, হরিদাস চট্টোপাধ্যায়, গিরিজা কুমার বসু, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, প্রফুল্ল কুমার সরকার, প্রমোদ চৌধুরী, গিরীন্দ্রশেখর বসু, হেমেন্দ্র কুমার রায়, সুধীন্দ্রনাথ সরকার, প্রেমাঙ্কুর আতর্থী, নলিনীকান্ত সরকার এবং আরও অনেকে। পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী বলেছিলেন, বৈদিক মতে বয়প্রাপ্ত কন্যার পক্ষে আত্মসম্প্রদান শাস্ত্রীয় বিধিবদ্ধ অনুষ্ঠান। আমাদের বাড়িতে রবীন্দ্রনাথের অপরাজিতা দেবীকে লেখা একাধিক চিঠি আছে। কেয়ার অফ রাধারানী দেবী, দেবালয়, লিলুয়া। সেই বাড়ির বিষয়ে আমার মা যা কিছু জানা সবই পরশমতি। অনেক জায়গায় বাংলা সাহিত্য সংস্কৃতির জগতের প্রসঙ্গে ওই দেবালয় বাড়ির কথা আমি পড়েছি। প্রয়াত সাহিত্যিকদের আড্ডা ছিল ওই বাড়িতে। কে না এসেছেন ওই দেবালয় বাড়িতে। শরৎচন্দ্রের চিঠিতেও ওই বাড়ির বহু উল্লেখ আছে। বিয়ের পরে মা বাবা ওখানে কয়েক বছর ছিলেন, বোধহয় 1935 পর্যন্ত। ছোটবেলাতে একজনের মুখে লিলুয়ার বাড়ির
গল্প খুব শুনতুম। গুনিয়া ভাই, যার হাতে আমি মানুষ হয়েছি। ব্রাকেট জিজ্ঞাসা চিহ্ন। হয়েছি? গুনিয়া ভাই উড়িষ্যার ছেলে। সে আর দাদা দাদা রঘুভাই ছিল ও বাড়ির বাগানের মালিক। আমাকে ভাত খাওয়াতে খাওয়াতে গুনিয়া ভাই যে বাড়িটার গল্প বলতো, সে বাড়ির বিষয়ে আমি বড় হয়ে কোথাও কিছু পড়িনি। সেই বাড়ির পুকুরে মাছ ছিল, আর ছিল সবজি ক্ষেত। বাজারে কিছুই নাকি কিনতেই হতো না। আর কত রকমের ফলের গাছ, আম, কাঁঠাল, লিচু, নারকেল। বাড়ির গাছের ডাব পেড়ে দেওয়া হতো অতিথিদের। গুনিয়া ভাই বলতো ও বাড়িতে হাঁস মুরগি পোষা হতো, তাদের ধরতে আবার রাত্রিরে নাকি শেয়াল আসতো। ও দুটো আস্তাবল ছিল, দুটো, যদিও একটা ঘোড়াও ছিল না। চারিদিকে মাঠ, ক্ষেত, ঝোপঝাড় আর বুনো জংলা ছিল। গুনিয়ার দেশের মতোই অনেকটা যেন। আর তার মুখের ওই লিলুয়ার বাড়ির গল্প আমি আমাকে ভাত খাওয়ানোর জন্য বানানো রূপকথার গল্প বলেই ধরে নিয়েছিলাম। মা বাবাকে তো কখনো অত সব মাছ, সবজি, ফল, ফুলের গল্প করতে শুনিনি। কিন্তু এই দেবালয় গৃহটি বিক্রি হয়ে তবেই এই ভালোবাসা বাড়ি তৈরি হয়, যে বাড়িতে এই শ্রীমতীর ভূমিষ্ঠ হওয়া। শুনেছি দেবালয় বাড়িটি লিলুয়া স্টেশনের পাশেই ছিল। ট্রেন ঢুকছে দেখতে পেলে তবে এ বাড়ির লোকজন স্টেশনে যেতেন। মাঠ পেরিয়ে শরৎচন্দ্র জোড়া ইলিশ হাতে ঝুলিয়ে আসছেন, তাও দেখা যেত। আর মা বেচারি শ্বাসকষ্টের রুগী। রেলগাড়ির কয়লার ধোঁয়ায় তার বড় কষ্ট। মায়ের হাঁপানি হতো। কবিরাজ মশাইয়ের পরামর্শে তাই অমন বাগান বাড়ি ছেড়ে ওরা উঠে এসেছিলেন বালিগঞ্জে, লেকের ধারে। এ পাড়াও তখন অভিজাত বাগান বাড়ির পাড়া ছিল। ভালোবাসাকে তার মধ্যে একটু আলাদা, একটু অতি আধুনিক দেখাতো। জায়গা কম, বাগান নেই, ছড়ানো নয়, উপর দিকটা উঁচু। তবে হ্যাঁ, বারান্দা আছে। যেদিকে যাও শুধু বারান্দা। বাবার ডিজাইন, মায়ের সব দিকে আলো বাতাস চাই, তাই না? কর্নার প্লট, সূর্যোদয় সূর্যাস্ত সবই দেখা যাবে। একদিন এক অপরিচিত যুবক এলেন। এসে অত্যাশ্চর্য একটি প্রস্তাব করলেন। শুনে আমার সারা গা কাঁটা দিয়ে উঠল। আমরা লিলুয়ার অধিবাসী, আমাদের দেবালয় বাড়ি নিয়ে অনেক গল্প জানি। আমরা ঐতিহাসিক বাড়ি, আমাদের কাছে কিংবদন্তি প্রতিম। অথচ আপনি কোনোদিন জানবেন, শেষ হয়ে যাবার আগে যেটুকু আছে আপনি একটু দেখে নিন। অন্তত এই 70 বছর যারা ওখানে আছেন তাদের মুখে শুনে নিন বাড়িতে কী কী ছিল। এবারে দেবালয়ে মাটিতে মিলিয়ে যাবে প্রমোটরের হাতে।